ভূমিধস জয় পেয়েছেন তারেক রহমান এবং তার দল বিএনপি। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছিলেন। দেশে যখন ফিরেছিলেন, বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু সমস্ত হিসেব নিকেশকে একেবারে মুহূর্তের মধ্যে পাল্টে দিলেন তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের অন্তরে আলোচনা শুরু হয়ে গেছে যে তারেক রহমানের মন্ত্রিসভা কেমন হবে। এবারের মন্ত্রিসভাও একই রকমভাবে কতজনের হতে চলেছে সেটা দেখার। কারা কারা জায়গা পাচ্ছেন। এই বিপুল জয়লাভের পর সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন তারেক রহমান। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে গণতান্ত্রিক অর্থনীতির উপর। ৩৯ জন জায়গা পেতে পারেন এই মন্ত্রিসভাতে। নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। ভূমিধস জয় পেয়েছেন তারেক রহমান এবং তার দল বিএনপি। আর বিএনপি প্রায় 200-রও বেশি আসন পেয়েছে, অর্থাৎ যা ম্যাজিক ফিগার তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছে দলটি বাংলাদেশে। আবার একবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল আগামী বেশ কিছু বছরের জন্য। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছিলেন। দেশে যখন ফিরেছিলেন, বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এই ক্যাম্পেইন, এই স্লোগানকে সামনে রেখে প্রচারণায় ঝড় তুলেছিলেন বিএনপির চিফ তারেক রহমান। যদিও সেই সময় দেশের অন্দরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন কূটনীতিবিদ, বিভিন্ন বিশ্লেষকরা বলছিলেন জামাতের দিকে পাল্লা ভারী, বিএনপি হয়তো বিরোধী আসনে বসবে। কিন্তু সমস্ত হিসেব নিকেশকে একেবারে মুহূর্তের মধ্যে পাল্টে দিলেন তারেক রহমান। কোন কোন ফ্যাক্টরে কীভাবে সেটা সম্পন্ন হয়েছে আমরা সেটা পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছি। আজকের রণক্ষেত্রতে আমরা আলোচনা করব যে আর দুদিনের মধ্যেই, হয় সোমবার নয় মঙ্গলবার, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপির চিফ তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি শপথ নেবেন, নিশ্চয়ই একটা সুগঠিত, একটা প্রত্যাশিত মন্ত্রিসভা গঠন করবেন তিনি। সেই মন্ত্রিসভা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অন্তরে আলোচনা শুরু হয়ে গেছে যে তারেক রহমানের মন্ত্রিসভা কেমন হবে। একাধিক চ্যালেঞ্জকে সামনে রেখে তারেক রহমানের যাত্রাটা শুরু হয়েছে বলা যেতে পারে। একদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যু, সেটাকে সামনে রেখে, সেই আবেগকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ঝড় তুলেছিলেন তারেক রহমান। একটা কথা মানুষের মনে গেঁথে গিয়েছিল তারেক রহমানের, সেই শব্দ, আই হ্যাভ আ প্ল্যান। কি সেই প্ল্যান রয়েছে, মুখিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ। ফ্যামিলি কার্ডের ফ্যাসিলিটি তারা কবে পাবেন, সেই বিষয়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আপামর জনতা অপেক্ষা করছেন, যারা হাত ভরে আশীর্বাদ করেছেন বিএনপিকে। এমন একটা পরিস্থিতিতে আজকে আপনাদের কাছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব যে তারেক রহমান তথা বিএনপির মন্ত্রিসভা কেমন হতে চলেছে, কাকে কোন দায়িত্বে নিয়ে আসা হতে পারে। অনেকে বলছেন অতীতের রেকর্ড এবং মায়ের সূত্র ধরে, অর্থাৎ খালেদা জিয়ার সূত্র ধরেই এবারের মন্ত্রিসভা গঠন করতে চলেছেন তারেক রহমান। সেই সময় 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় যারা জায়গা পেয়েছিলেন, তারা এবারেও এই মন্ত্রিসভায়, অর্থাৎ তারেক রহমানের মন্ত্রিসভায় 2026 সালে অনেকেই থাকতে চলেছেন। সেবার 2001 সালে বিএনপি যে মন্ত্রিসভা গঠন করেছিল ছিল 39 জনের মন্ত্রিসভা। আর এবারের মন্ত্রিসভাও একই রকমভাবে কতজনের হতে চলেছে সেটা দেখার। কারা কারা জায়গা পাচ্ছেন, নতুন পুরনো সংমিশ্রণ ঘটিয়ে কতটা চমকপ্রদ মন্ত্রিসভা তৈরি করতে পাচ্ছেন তারেক রহমান, যে মন্ত্রিসভা আগামী দিনে বাংলাদেশকে প্রত্যাশিত বাংলাদেশের জায়গায় নিয়ে যাবে। এই বিপুল জয়লাভের পর সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন তারেক রহমান। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে গণতান্ত্রিক অর্থনীতির ওপর। প্রিয় দর্শক বন্ধু, কথাগুলো মনে করবেন। তারেক রহমান
এখনও প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেননি, তার আগেই তিনি বলছেন বিএনপির চিফ হিসাবে যে মানুষকে তিনি করজোড়ে প্রণাম জানাচ্ছেন বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দেওয়ার জন্য। তারপরেই তিনি বলছেন বাংলাদেশে গণতান্ত্রিক অর্থনীতি দরকার, বাংলাদেশে কর্মসংস্থান দরকার, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা দরকার, বাংলাদেশকে দারিদ্র সীমা যে জায়গায় গেছে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা দরকার, দরকার নারী শক্তির উন্মেষ, একই সঙ্গে ছেলেদের সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও কর্মসংস্থানের জোয়ারে যেতে পারে, সেটাই তারেক রহমানের লক্ষ্য। তিনি বারণ করেছেন কাউকে বিজয় উল্লাস করতে, তিনি বারণ করেছেন কাউকে আবির খেলতে, তিনি বলেছেন ধৈর্য ধরতে হবে, তিনি বলেছেন প্রত্যাশিত সংগঠিত বাংলাদেশ গড়তে হবে, উন্নয়নশীল বাংলাদেশ গড়তে গেলে এখন থেকেই সিরিয়াস হতে হবে নিজেদের লক্ষ্যে, যাতে বাংলাদেশ ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জনপ্রিয় দেশ হতে পারে, বাংলাদেশ যাতে একটা গুরুত্বপূর্ণ মার্ক রেখে যেতে পারে এশীয় দেশগুলোর মধ্যে, পশ্চিমা দেশগুলোর মধ্যে, যাতে বাংলাদেশকে নিয়ে নতুন করে আলোচনা হয়। তারেক রহমান বলেছেন তিনি বস্ত্রশিল্পের দুরবস্থার কথা বারবার শুনেছেন দেশের বাইরে থেকেই। এই 18 মাসে কি পরিস্থিতি গেছে বাংলাদেশের ওপর দিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষজন কিভাবে কাটিয়েছেন সেটা তিনি জানেন। তাই এবার লক্ষ্য হবে বস্ত্রশিল্পের পুনরুদ্ধার। সমাজের সর্বস্তরের মানুষের হাতে যাতে ক্রয় করার ক্ষমতা থাকে, কেনার ক্ষমতা থাকে, সেই জায়গাটা সুনিশ্চিত করতে হবে। আর সেটা তারেক রহমান তার সেই আই হ্যাভ এ প্ল্যান দিয়েই বাস্তবায়িত করার কথা ভাবছেন। চলুন আজকে একেবারে রণক্ষেত্রে সরাসরি ঢুকে পড়ি। সম্ভাব্য মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারেন? তারেক রহমান ইতিমধ্যেই গুলশানে বৈঠক করেছেন তার মন্ত্রিসভা নিয়ে। এমনকি তারেক রহমানের সঙ্গে ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন যে সহযোগী দলগুলো ছিল বিএনপির জোটের মধ্যে, তাদের সঙ্গেও আলোচনা হয়েছে মন্ত্রিসভা নিয়ে। চলুন আমরা আজকে একেবারে প্রবেশ করি সেই দিকে, এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্ক্রিনেই মাঝখানে তারেক রহমান এবং আরও বিভিন্ন নেতাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আজকে আমরা আভাস দেওয়ার চেষ্টা করব যে তারেক রহমানের মন্ত্রিসভাতে কারা কারা জায়গা পাচ্ছেন, কেই বা হচ্ছেন তারেক রহমানের এই আমলে, বিএনপি সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বা কার দিকে ভারী রয়েছে, সেদিকেও আমরা আজকে এখন আলোকপাত করব। চলুন যাওয়া যাক। নতুন আঙ্গিকে শুরু করবেন তারেক রহমান। স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। চলুন আজকে আমরা যার ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আগে সেই ছবি নিয়ে ব্যাখ্যায় যাব, কিন্তু লেখাটা আগে দেখুন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার মন্ত্রিসভা গঠনের পালা। 2001 সালের মতোই বিএনপির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন কতজন? 39 জন। যে কথা আপনাদেরকে আগে আমরা বলছিলাম যে 39 জন জায়গা পেতে পারেন এই মন্ত্রিসভাতে। আসুন এক নজরে বুঝে নেওয়ার চেষ্টা, তারেক রহমানের মন্ত্রিসভায় কারা থাকতে পারেন। প্রথমেই রাষ্ট্রপতি হিসাবে সর্বাগ্রে যার নাম এই মুহূর্তে ঘুরছে তিনি আব্দুল মঈন খান। আব্দুল মঈন খান দীর্ঘ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, এবং মন্ত্রীও ছিলেন। তথ্যের মতো গুরুত্বপূর্ণ দপ্তর আব্দুল মঈন খান সামলেছেন। তার সেই অসম্ভব অভিজ্ঞতাকে সঙ্গী করে, তার সেই অভিজ্ঞতার ঝুলিকে সঙ্গে করে তারেক রহমান তথা বিএনপি চায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হন এই প্রবীণ মানুষটি। এই মানুষটিকে আব্দুল মঈন খানকে এবার রাষ্ট্রপতি করতে চায় বিএনপি। এখন দেখতে হবে যে আব্দুল মঈন খান তিনি রাজি হন কিনা, নাকি অন্য কাউকে ভাবতে হবে। কিন্তু আপাতত বিএনপির ভাবনায় রয়েছে যে রাষ্ট্রপতি হিসাবে আব্দুল মঈন খানকেই তারা প্লেস করতে চাইছেন। তারেক রহমানেরও মনে মনে সেই ইচ্ছাটাই আছে, যাতে এই বিএনপির স্থায়ী সদস্যটিকে একটা গুরুত্বপূর্ণ সম্মানজনক রেসপেক্টেবল পদ দেশে দেওয়া যায়। আর রাষ্ট্রপতির থেকে রেসপেক্টেবল পদ আর কিছু নেই। তাই এই ভাবনায় আব্দুল মঈন খান বিএনপির খারাপ সময়েতেও বিএনপিকে ছেড়ে যাননি।
এমনকি তারেক রহমান যখন দেশে ছিলেন না তখন কিন্তু যারা প্রথম সারির নেতৃত্ব ছিলেন তাদের মধ্যে আব্দুল মঈন খান ছিলেন অন্যতম। তাই তারই হয়তো পুরস্কার তিনি পেতে চলেছেন, হতে চলেছেন রাষ্ট্রপতি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে এই তালিকায় ডক্টর ইউনূস রয়েছেন, এই তালিকায় একজন মহিলা রয়েছেন, আরও অনেকে রয়েছেন যারা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন। চলুন পরবর্তী স্লাইডের দিকে আমরা যাব। চলুন সম্ভাব্য মন্ত্রিসভায় আমরা নজর রাখি। বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া, যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়। অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ, বিএনপির তরুণ তুর্কি নেতা একটা সময় ছিলেন, বর্তমানে অনেকের জনপ্রিয় পছন্দের নেতা এই রেজা কিবরিয়া ভালো বোঝেন অর্থনীতিটা। ফলে বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক অর্থনীতির কথা বলেছেন তারেক রহমান। দেশ ঘুরে দাঁড়াবে যদি গণতান্ত্রিক অর্থনীতির মেরুদণ্ডটা চাঙ্গা হয়, কারণ অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল, বস্ত্রশিল্প নুইয়ে পড়েছে, বন্দর বাণিজ্যের অবস্থা খারাপ। এই অবস্থায় তারেক রহমান চাইবেন একটা সুসংহত হাতে অর্থ মন্ত্রণালয়টা থাকুক, আর সেটা এই রেজা কিবরিয়ার বিকল্প কেউ হতে পারে না। ফলে সে কারণে অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন মন্ত্রী হিসাবে রেজা কিবরিয়া। এরপর আরও একজনের নাম এই মুহূর্তে ঘোরাফেরা করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয়, নাম এহসানুল হক মিলন। এই মানুষটি এহসানুল হক মিলন, আপনারা দেখতে পাচ্ছেন এই এহসানুল হক মিলন, যিনি কিন্তু যথেষ্ট উচ্চ শিক্ষিত একজন মানুষ, বিএনপির একজন সাংগঠনিক ভালো নেতা, এবং অবশ্যই শিক্ষা চিন্তা, তার অত্যন্ত আধুনিকতম শিক্ষা চিন্তা রয়েছে। এবং তারেক রহমান এই কথা বলেছেন যে দেশ যদি শিক্ষিত হয় তাহলে জাতির মেরুদণ্ড অনেক বেশি শক্তপোক্ত হবে। তাই জাতির মেরুদণ্ডকে শক্তপোক্ত করতে গেলে আগে শিক্ষিত হতে হবে, আর তার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা দরকার। অবশ্যই দেখতে হবে, যদি অর্থ মন্ত্রণালয় যেমন পাচ্ছেন রেজা কিবরিয়া, তাহলে শিক্ষা মন্ত্রণালয় দেয়া হতে পারে এহসানুল হক মিলন। বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা, তারেক রহমান যেভাবে ভাবছেন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, এহসানুল হক মিলন সেই আমূল পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় মন্ত্রী হিসাবে আনতে পারবেন। তারেকের সম্ভাব্য মন্ত্রিসভায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তারেক রহমান এহসানুল হক মিলনকেই দেবেন ভেবে রেখেছেন। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই, আবার আমরা পরবর্তী স্লাইডে যাব, এবং অবশ্যই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে ঠিক সম্ভাব্য মন্ত্রিসভাটা কেমন হচ্ছে। কয়েকজনের নাম আমরা বলেছি, এবার আবার দেখুন সম্ভাব্য মন্ত্রিসভায় আসতে পারেন রুহুল কবির রিজভী, বিএনপির বরিষ্ঠ নেতা, আদি নেতা রুহুল কবির রিজভী। আপনারা নিশ্চয়ই মন্ত্রিসভায় দেখছেন যেমন পুরনো মুখ আছে, আবার তরুণ তুর্কি মুখও আছে। দেখুন রুহুল কবির রিজভী, তাকেও এই বিএনপির যে মন্ত্রিসভা, তারেক রহমানের মন্ত্রিসভায় দেখা যেতে পারে, সম্ভাব্য মন্ত্রী হিসাবে তার নাম তালিকাতে রয়েছে। আরও একজনের নাম এই মুহূর্তে ঘোরাফেরা করছে, আপনাদেরকে দেখাবো, ব্যারিস্টার মীর হেলাল, তাকেও মন্ত্রিত্বে আনা হতে পারে, তবে দপ্তরগুলো এখনও তাদের চূড়ান্ত হয়নি। ব্যারিস্টার মীর হেলালকে আনা হতে পারে মন্ত্রিত্বে, গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন ব্যারিস্টার মীর হেলাল। তাকে তারেক রহমানের যে মন্ত্রিসভা গঠন হতে চলেছে সেই মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এবার চলুন পরবর্তী দিকে আমরা অবশ্যই নজর রাখব। এই মুহূর্তে আপনাদেরকে আবার জানাবো যে তারেক রহমান অর্থাৎ বিএনপির মন্ত্রিসভায় কারা কারা জায়গা করে নেওয়ার মতো সম্ভাবনায় রয়েছেন। মনে রাখবেন, এটা সম্ভাব্য মন্ত্রিসভা, ফলে পরিবর্তন হলেও হতে পারে। একাধিক জায়গায় একাধিক পছন্দের নাম রয়েছে। আমরা আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করছি রণক্ষেত্রতে যে তারেক রহমানের মন্ত্রিসভাটা ঠিক কেমন হতে পারে। মির্জা ফখরুল আলমগীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বরিষ্ঠ নেতা মির্জা ফখরুল, এবং মির্জা ফখরুল আলমগীরকে
গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে এবং এক্ষেত্রে পূর্ত মন্ত্রণালয়, পূর্ত দপ্তর, পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে, পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হতে পারে মির্জা ফখরুল আলমগীরকে। বরিষ্ঠ বিএনপির নেতা, অত্যন্ত ভালো বক্তা এবং গুরুত্বপূর্ণ সংগঠক। মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন, মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন সালাউদ্দিন আহমেদ। তাকে নিয়েও খুব চর্চা ছিল। লড়াকু নেতা, ভালো ব্যবধানে ভোটে জয়লাভ করেছেন, তারেক রহমানের হাতকে শক্ত করেছেন সালাউদ্দিন আহমেদ। যখন বিএনপির চিফ তারেক রহমান দেশের বাইরে ভিডিও কনফারেন্সে বিএনপি নেতাদের, কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছিলেন, তিনি যখন জানাচ্ছিলেন খুব দ্রুত দেশে ফিরব, দেশে ফিরেই আগামীর পরিকল্পনা রয়েছে, প্রার্থী কারা হতে পারে, যখন আলোচনা চলছিল, তখন তার সঙ্গে নিবিড় যোগাযোগ তারেক রহমানের সঙ্গে যিনি রেখে গিয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদ। দলের পুরনো নেতা, ভরসাযোগ্য মুখ, মন্ত্রিত্ব সামলানোর মতো ক্ষমতা সালাউদ্দিন আহমেদের রয়েছে। তাই সালাউদ্দিন আহমেদকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। ৩৯ জন মন্ত্রীর মধ্যে তিনিও চলে আসতে পারেন, তবে দপ্তর এখনও নিশ্চিত নয়। আমরা যাব পরবর্তী স্লাইডে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আর কে কোন দপ্তর পাচ্ছেন, সেটা আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কে কোন দপ্তর পেতে চলেছেন। এবার আমরা যেটাতে আসব সেটা হচ্ছে সম্ভাব্য মন্ত্রিসভাতে আর কারা রয়েছেন। চলুন, নামটা হাফিজ উদ্দিন আহমেদ। ইনিও কিন্তু বিএনপির অনেক পুরনো নেতা। হাফিজ উদ্দিন আহমেদ, তাকেও মন্ত্রিসভায় নেওয়ার ব্যাপারে পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। দেখুন, তারেক রহমান একটা ব্যালেন্স করতে চাইছে, একদিকে আদি নেতারা আর একদিকে নতুন বিএনপিরা। তিনি বারবার বলেছেন নতুন আর পুরনো দুজনকেই লাগবে, দুজনের সংস্পর্শে, দুজনের সংমিশ্রণে একটা প্রত্যাশিত বাংলাদেশ তৈরি করতে চাইছেন তারেক রহমান। আর তার স্লোগান সবার আগে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আর কে রইল মন্ত্রিসভায়? নুরুল হক নূর। দেখুন, তরুণ তুর্কি নেতা, একেবারে ইয়াং ফেস, জেন জি বলা যেতে পারে। বাংলাদেশের অনেক জেন জি ভোট কিন্তু বিএনপিতে গেছে। মনে করা হয়েছিল যে ৩০ মিলিয়ন জেন জি ভোট কোথায় যাবে, জামাতে যাবে, এরম ভাবা হয়েছিল। কিন্তু নতুন প্রজন্মের যারা ভোটার, যারা জীবনে এই প্রথম ভোট দিলেন, সবেমাত্র তারা ভোটাধিকারের সুযোগ পেয়েছেন, এই তরুণ প্রজন্ম বা জেন জি, তারাও কিন্তু বিএনপিকে হাত ভরে ভোট দিয়েছে, যে কারণে আজকে ধানের শীষ ক্ষমতায়। আপনাদেরকে দেখাবো নুরুল হক নূর, এই সেই ব্যক্তি নুরুল হক নূর, বিএনপির সাংসদ, যিনি কিনা মন্ত্রিসভাতে জায়গা করে নিচ্ছেন বলে সূত্রের খবর। নুরুল হক নূর এই ধরনের নেতাদের, এই ধরনের সাংসদদের সামনে আনছেন তারেক রহমান। ওই কথা বারবার বলছি, নতুন প্রজন্মকেও মন্ত্রিত্ব দিচ্ছেন, আবার পুরনো সেই 2001-এ বিএনপির আমলে যারা মন্ত্রিত্বে ছিলেন তাদেরকেও অনেককে নিয়ে এসে মন্ত্রণালয়ের দায়িত্ব আস্তে আস্তে করে সাজাচ্ছেন তারেক রহমান, যাতে কোনো সমন্বয়ের অভাব না হয়। আমরা যাব পরবর্তী স্লাইডে। আসুন, পরবর্তী স্লাইড অবশ্যই আমরা দেখব আবার যে সম্ভাব্য মন্ত্রী কারা। দেখুন, পূর্ত মন্ত্রণালয়, এখানেও মির্জা আব্বাস, আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে একটা বিরাট লড়াই ছিল। এনসিপি, জামাত এনসিপি জোটের মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে নিয়ে জামাতে ইসলামী অত্যন্ত কনফিডেন্স বা আত্মবিশ্বাসী ছিল, এনসিপি আত্মবিশ্বাসী ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে হারিয়ে দেবেন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব বেশি ব্যবধানে মির্জা আব্বাস জেতেননি, কিন্তু আবার জিতেছেন। কারণ যে কেন্দ্র থেকে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ওই কেন্দ্রের বেতাজ বাদশাহ বলা হয় মির্জা আব্বাসকে। এবং শেষমেশ প্রেস্টিজ ফাইডে 4,500-5 হাজার ভোটেও নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরাজিত করে ধানের শীষ জয়লাভ করেছে। এবং মির্জা আব্বাস এই জয়লাভ করে তারেক রহমানের বিশ্বাসকে অটুট রেখেছেন। তাই মির্জা আব্বাসকে মন্ত্রিত্বে আনার ব্যাপারে চিন্তাভাবনা রয়েছে তারেক রহমানের। তারেক রহমানের বা বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় মির্জা আব্বাসকে নিয়ে জল্পনা রয়েছে, তাকেও গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। একদিকে যেমন মির্জা আব্বাস জায়গা পাচ্ছেন, তাহলে আর কে কে জায়গা পাচ্ছেন? জায়গা পেতে পারেন খন্দকার মোশাররফ হোসেন, প্রবীণ নেতা, বিশ্বাস
রাখা যায় তার ওপর। এবং এই খন্দকার মোশাররফ হোসেন কিন্তু অনেক পুরনো সময়ের নেতা, তার অতীত অভিজ্ঞতাকে দরকার তারেক রহমানের। তাই তার মতো নেতাকে, তার মতো সাংসদকে মন্ত্রিসভায় ঢুকিয়ে কাজটাকে, বাংলাদেশ গড়ার যে কাজ, সেই কাজটাকে আরও ত্বরান্বিত করতে চাইছেন, আরও প্রগতিশীল করতে চাইছেন তারেক রহমান। চলুন পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আমরা যাব এবং অবশ্যই আমরা চোখ রাখব সম্ভাব্য মন্ত্রী তারেক রহমানের সেই মন্ত্রিসভা কেমন হতে পারে। আপনাদেরকে আভাস দিচ্ছি। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন একজন মহিলা। আপনারা জানেন যে বিএনপির প্রায় 6 জন মহিলা যারা নির্বাচনে জয়লাভ করেছে এবং সংসদের প্রতিনিধি হয়েছে সাংসদ হিসাবে, তার মধ্যে অন্যতম শামা ওবায়েদ, যিনি তারেক রহমানের মন্ত্রিসভায় আসতে পারেন। এই শামা ওবায়েদ তিনিও কিন্তু অত্যন্ত লড়াকু নেত্রী এবং শামা ওবায়েদকে নিয়ে সম্ভাবনা দেখছেন তারেক রহমান, অনেক সম্ভাবনা দেখছেন তারেক রহমান। তার মধ্যে অনেক ভাবনা রয়েছে। সেই ভাবনা যদি মন্ত্রিত্বে বা মন্ত্রণালয়ের দায়িত্বে শামা ওবায়েদকে আনা হয়, তাহলে নারী শক্তির একটা উন্মেষ ঘটবে এবং অবশ্যই মন্ত্রিসভার মধ্যে নারী প্রতিনিধিত্ব রাখাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন তারেক রহমান, আর ঠিক সেটাই তিনি করতে চাইছেন। তাই সম্ভাব্য মন্ত্রিসভায় শামা ওবায়েদ ঢুকে পড়েছেন। রয়েছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, প্রাক্তন বা সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তাকেও মন্ত্রণালয়ে আনতে পারেন তারেক রহমান। যেহেতু অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করেছেন, তার অভিজ্ঞতা রয়েছে, তাই আসাদুজ্জামানকে ছাড়তে চান না তিনি। আসাদুজ্জামানকেও সম্ভাব্য মন্ত্রিসভায় ইতিমধ্যে নাম রয়েছে, অর্থাৎ মন্ত্রিত্ব পেতে পারেন, মন্ত্রণালয়ে পেতে পারেন আসাদুজ্জামান। আপনারা এতগুলো মন্ত্রিসভা দেখে ফেললেন এবং আপনাদের কাছে আমরা একটা একটা করে আজকে ভেঙে ভেঙে বলে দিলাম। কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে চলেছে আপনারা কি সেটা জানেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিবেশী দেশ ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা কেমন রাখতে চান তারেক রহমান, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেভাবে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভারতবর্ষের ভালো ছিল, বিভিন্ন ক্ষেত্রে চুক্তি হয়েছিল, ভারতবর্ষ বারে বারে সহযোগিতা করেছে, যেভাবে বাংলাদেশ চলছিল তার মাঝে এই 18টা মাস তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে চালিয়ে এসেছেন ডক্টর ইউনূস। যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। একদল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলেন ডক্টর ইউনূস ফেলিওর, ব্যর্থ। আবার একদল মানুষ বলেন যে সেই সময় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর একেবারে অভিভাবকের মতো দেশটাকে সামলেছেন ডক্টর ইউনূস। ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ডক্টর ইউনূসকে মনে রাখবে, বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে মনে রাখবে, এ কথাও অনেকে বলছেন। কিন্তু এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা ঠিক কীরকম রাখতে চাইছেন তারেক রহমান সেটাও গুরুত্বপূর্ণ। যদিও অনেকেই, অনেক বিশ্লেষকই বলেছেন তারেক রহমানের এই যে ক্ষমতায় আসা এবং এই যে ভূমিধস বিজয়, এই এত বড় আসনে বিজয়, এর নেপথ্যে ভারতের স্ট্র্যাটেজি রয়েছে, ভারতের পরামর্শ রয়েছে এবং যার ওপর দাঁড়িয়ে তারেক রহমান সাফল্য পেয়েছেন। ফলে তিনি চাইবেন না প্রতিবেশী পরম বন্ধু আমাদের ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করতে। 16 তারিখ অথবা 17 তারিখ প্রধানমন্ত্রী শপথ নেবে এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবে এবং তারপর বাংলাদেশের বিএনপি সরকারের পথ চলা শুরু হবে এবং দেখার ফ্যামিলি কার্ডের ফেসিলিটি মানুষজন পেলে কিনা, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে কি রয়েছে, ফ্যামিলি কার্ড কত মানুষের কাছে পৌঁছে গেল, নির্বাচনী ইশতেহারে যা ছিল সেই গণতান্ত্রিক অর্থনীতির বিস্তার গোটা বাংলাদেশে কতটা করতে পারলেন তারেক রহমান, 21% পৌঁছে যাওয়া দারিদ্রতাকে কমাতে পারলেন কিনা তারেক রহমান, বস্ত্রশিল্প যেগুলো বন্ধ হয়ে রয়েছে কারখানা, যারা ব্যবসায়ী তারা মুখ ফিরিয়ে রয়েছেন, সেই বাণিজ্যিক মহল তারেক রহমানের আশ্বাসে আবার কারখানার গেটটা খুলে দেয় কিনা বস্ত্রশিল্পের, এবং এই ভূ রাজনীতিতে বাংলাদেশের বস্ত্রের যে সুনাম সেই সুনাম আবার ফিরে আসে কিনা, আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা ব্যাপক জোয়ার আসে কিনা, বন্দর বাণিজ্য একটা অন্যরকম রূপ পায় কিনা, এই সবের দিকেই চোখ রাখতে হবে তারেক রহমানকে এবং তার মন্ত্রিসভাকে। আমাদের পক্ষ থেকে সাধুবাদ। বাংলাদেশ তার সোনার বাংলার মতো থাকুক, তার ছন্দ ফিরে পাক, সংস্কৃতি বজায় থাকুক, শিক্ষিত হোক আরও বাংলাদেশ, দারিদ্রতা কেটে গিয়ে একটা প্রগতিশীল উন্নয়নশীল বাংলাদেশ তৈরি হোক, এশিয়ার
দেশগুলোর মধ্যে অন্তত অগ্রগণ্য হোক এই দেশটি, এই শুভকামনা জানিয়ে আজকের রণক্ষেত্র থেকে আমি সুচারু বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।